সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরানকে অবশ্যই তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। এর মাধ্যমে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আরেক দফা আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্র নিজেদের চাহিদার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগের দিন জ্বালানি উৎপাদনের জন্য সীমিত পরিসরে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে যুক্তরাষ্ট্র মেনে নেবে বললেও উইটকফের এই বক্তব্য সে অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে। এক বিবৃতিতে উইটকফ বলেন, যে কোনো চূড়ান্ত সমঝোতার মাধ্যমে এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে যা মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করবে। এর অর্থ হচ্ছে ইরানকে অবশ্যই তার পারমাণবিক সমৃদ্ধকরণ ও অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক এই দূত আরও বলেন, বিশ্বের স্বার্থে আমাদের একটি কঠোর তবে ন্যায্য স্থায়ী চুক্তি তৈরি করা জরুরি, আর প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ঠিক সেই কাজটি করতে বলেছেন। উইটকফের আনুষ্ঠানিক পদবি মধ্যপ্রাচ্যের বিশেষ দূত হলেও ডোনাল্ড ট্রাম্প তাকে এই অঞ্চলের বাইরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে রয়েছে রাশিয়া ও ইরানের সঙ্গে আলোচনার নেতৃত্ব দেওয়া। যুক্তরাষ্ট্রের বিশেষ এই দূত গত শনিবার ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সরাসরি সংযুক্ত ছিলেন এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে এক দফা আলোচনা করেন। পরবর্তী দফার আলোচনার দিন নির্ধারিত হয়েছে 19 এপ্রিল। গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র চায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাতিল করুক। এর পাশাপাশি হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে কথা বলেছেন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি আলোচনার মাধ্যমে শেষ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। গাজা উপত্যকার মুক্তিকামী সংগঠন হামাস বলেছে, তারা ইসরায়েলি জিম্মিদের দায়িত্বে থাকা একদল যোদ্ধার সাথে যোগাযোগ হারিয়েছে। ইসরায়েলি সেনা সদস্য এইডান আলেকজান্ডার ওই দলটির জিম্মায় ছিল, কিন্তু গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একটি মিসাইল হামলার পর থেকে দলটির সাথে যোগাযোগ করতে পারছে না হামাস নেতারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা এক বিবৃতিতে জানিয়েছেন এই তথ্য। তিনি জানান, হামাস সদস্যরা দলটির সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। টেলিগ্রাম পোস্টে আল কাসামের মুখপাত্র বলেন, দখলদার সেনারা ইচ্ছাকৃত বিদেশি নাগরিকত্ব আছে এমন জিম্মিদের হত্যার চেষ্টা করছে, যাতে ফিলিস্তিনি জনগণের উপর তারা যুদ্ধ চালিয়ে যেতে পারে। তবে এই সেনাকে গাজার ঠিক কোন এলাকায় রাখা হয়েছিল তা প্রকাশ করেনি হামাস। 21 বছর বয়সী এইডান আলেকজান্ডার ইসরায়েল ও আমেরিকার দ্বৈত নাগরিক। 7 অক্টোবরের হামলার সময় তাকে ইসরায়েল থেকে ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। এর আগে গত শনিবার আলেকজান্ডারের একটি ভিডিও প্রকাশ করে হামাস, যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আকুতি জানান তাকে মুক্ত করার এবং বেঞ্জামিন নেতানিয়াহুর মিথ্যাচারে কান না দেওয়ার। ওই ভিডিও প্রকাশের পর জানা যায় এই সেনা জীবিত আছে, তবে সর্বশেষ হামলার পর তার জীবন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে বলে জানায় হামাস। এদিকে আসছে সপ্তাহের শেষে ইসরায়েলি দখলদারিত্ব এবং তাদের উপর মার্কিন সমর্থনের প্রতিবাদে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে হামাস। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, সারা বিশ্বের মুক্ত মুসলিম উম্মার প্রতি আমরা জরুরি আহ্বান জানাচ্ছি, আপনারা সারা বিশ্ব থেকে প্রতিবাদে অংশ নিন। গাজা তোমাকে ডাকছে, এই ব্যানারের অধীনে শুক্র, শনি ও রবিবার প্রতিবাদের আহ্বান জানিয়েছেন হামাস নেতারা। ইতিমধ্যে গণহত্যার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে যে প্রতিবাদ ও ধর্মঘট পালিত হয়েছে তাকে স্বাগত জানিয়েছে হামাস। তারা বলেছে, ইসরায়েলি ফ্যাসিস্ট সরকার গাজায় যেভাবে ত্রাণ সরবরাহ বন্ধ করে রেখেছে তার উদ্দেশ্য একমাত্র গণহত্যা। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আবারও এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সুমি অঞ্চলে গত রোববার রুশ বাহিনীর হামলায় 35 জন নিহত, 117 জন আহত হওয়ার পরের দিনে জেলেনস্কিকে দোষারোপ করে বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন এমনটি দাবি করে ট্রাম্প বলেছেন, এজন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেলেনস্কিও সমান দোষী। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, আপনার চেয়ে 20 গুণ বড় এমন দেশের সঙ্গে যুদ্ধ শুরু করবেন এবং আশা করবেন অন্যরা আপনাকে মিসাইল দেবে, এমনটি আশা করা উচিত নয়।
সুমিতে হামলার পরপর ট্রাম্প এটিকে ভয়াবহ হিসেবে অভিহিত করেছেন। তবে সঙ্গে সঙ্গে আবার তিনি দাবি করেছেন তাকে বলা হয়েছে এই হামলা চালিয়ে রাশিয়া ভুল করেছে। এদিকে রাশিয়া দাবি করেছে সুমিতে ইউক্রেনীয় সেনাদের সমাবেশ লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এতে ৬০ জন নিহত হয়েছেন। তবে তারা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। রাশিয়ার এমন দাবির পর ইউক্রেনীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হয় সুমিতের সাবেক সেনাদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, আর সেই অনুষ্ঠান লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। ট্রাম্প আরও দাবি করেন যুদ্ধে কয়েক লাখ মানুষ মারা গেছে পুতিন, জো বাইডেন ও জেলেনস্কির কারণে। তিনি বলেন কয়েক লাখ মানুষ মারা গেছে ৩ জন মানুষের কারণে। পুতিন হলেন প্রথম, দ্বিতীয় বাইডেন, যার কোনো ধারণা ছিল না তিনি কি করছিলেন। আরেকজন হলেন জেলেনস্কি। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা চালায় রাশিয়া। ওই দিন প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে হাজার হাজার রুশ সেনা ইউক্রেনে ঢুকে পড়ে। তবে ডোনাল্ড ট্রাম্প একাধিকবার এই যুদ্ধের জন্য বাইডেন ও জেলেনস্কিকে দোষারোপ করেছেন। গাজায় গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে দেশে ইসরায়েলি নাগরিকদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে মালদ্বীপ। মালদ্বীপের পার্লামেন্টারি কমিটি ইসরায়েলি পাসপোর্টধারীদের প্রবেশ নিষিদ্ধ করে একটি বিল অনুমোদন দেওয়ার পরপরই তাতে সই করেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইচো। নিষেধাজ্ঞাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়। প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের চলমান নৃশংসতা ও গণহত্যার প্রতিক্রিয়ায় সরকারের সুদৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে এই বিল। বিবৃতিতে আরও বলা হয়, মালদ্বীপ ফিলিস্তিনিদের প্রতি তাদের অটল সংহতি বজায় রাখবে। পর্যটনের জন্য বিখ্যাত দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে ২০২২ সালে প্রায় ১৬,০০০ ও ২০২৩ সালে প্রায় ১১,০০০ ইসরায়েলি পাসপোর্টধারী ভ্রমণ করতে এসেছে বলে জানিয়েছে মালদ্বীপস ইন্ডিপেন্ডেন্ট। গত বছরের জুন মাসে আইন করে ইসরায়েলিদের নিষিদ্ধ করার প্রস্তাব রাখে মালদ্বীপের পার্লামেন্ট। এরপর থেকে দেশটিতে ইসরায়েলিদের ভ্রমণ করার হার কমতে শুরু করে। গত বছর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের জনগণকে মালদ্বীপ ভ্রমণ না করার আহ্বান জানায়। পার্লামেন্টে এই বিল কেন্দ্রিক বিতর্কে ক্ষমতাসীন দল পিএনসির কিছু এমপি এই নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পিএনসির সদস্য সৌদুল্লাহ হিলমি বলেছেন, আমরা এভাবে কারো সঙ্গে শত্রুতা করতে পারি না। ইসরায়েলের আরব প্রতিবেশীরা যা করার সাহস পায়নি তা করতে যাচ্ছি আমরা। তবে শেষ পর্যন্ত অধিকাংশ এমপির ভোটে বিলটি পাশ হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় শুরু হওয়া ইসরায়েলি গণহত্যায় ৫১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলের এই সামরিক আগ্রাসনে লক্ষাধিক গাজাবাসী আহত হয়েছেন। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে উপত্যকাটির প্রায় সব গুরুত্বপূর্ণ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের উত্তরাখণ্ড রাজ্যে গত ২ মাসে কমপক্ষে ১৭০টি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। রাজ্যের কর্মকর্তাদের দাবি, এইসব প্রতিষ্ঠান মাদ্রাসা বোর্ড বা রাজ্য শিক্ষা বিভাগের নিবন্ধন ছাড়াই পরিচালিত হওয়ায় সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বিজেপি সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিরোধী দল কংগ্রেস বলেছে, সরকার একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল মুসলিম সংখ্যাগরিষ্ঠ বনফুলপুরা এলাকায় বিশেষ পরিদর্শন অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানগুলোর যথাযথ নিবন্ধন এবং অন্যান্য নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা মেনে চলার বিষয়টি খতিয়ে দেখা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, সর্বশেষ রোববার হলদুয়ানি জেলায় পরিদর্শনকালে বেশ কয়েকটি মাদ্রাসা অনিবন্ধিত পাওয়া গেছে, যার ফলে তাদের মধ্যে 7টি সিল করা হয়েছে। হলদুয়ানির সিটি ম্যাজিস্ট্রেট এপি বাজপেয়ী বলেছেন, আমরা হলদুয়ানির মাদ্রাসাগুলো পরিদর্শনের জন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করছি। বেশ কিছু মাদ্রাসা রাজ্য সরকারের নিয়ম লঙ্ঘন করে যথাযথ নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। কঠোর ব্যবস্থা গ্রহণ করে আমরা এখন পর্যন্ত 7টি মাদ্রাসা সিল করে দিয়েছি। কর্মকর্তাদের মতে, জেলা প্রশাসন গত মাসে বনফুলপুরা এলাকার মাদ্রাসাগুলোর একটি প্রাথমিক জরিপ পরিচালনা করেছিল। জরিপে অবস্থান, ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা এবং উপলব্ধ সুযোগ সুবিধার মতো বিশদ বিবরণ নথিভুক্ত করা হয়। গত ২৬ মার্চ উত্তরাখণ্ড সরকার জানিয়েছে, তারা রাজ্য জুড়ে সিল করে দেওয়া অবৈধ মাদ্রাসাগুলোর তহবিল তদন্ত করবে এবং এই বিষয়ে একটি প্রতিবেদন সরাসরি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হবে। কর্মকর্তারা বলছেন, রাজ্যে প্রায় ৪৫০টি নিবন্ধিত মাদ্রাসা রয়েছে, যারা সরকারকে তাদের নথি, ব্যাংক অ্যাকাউন্ট এবং আয় ব্যয়ের সম্পূর্ণ বিবরণ দিয়েছে, কিন্তু
500টিরও বেশি মাদ্রাসা কোনো স্বীকৃতি ছাড়াই পরিচালিত হচ্ছে বলে দাবি করেছেন তারা। এর আগে গত 8 ফেব্রুয়ারি পৌরসভার কর্মকর্তারা বনফুলপুরা এলাকায় অবৈধ আখ্যা দিয়ে একটি মাদ্রাসা ভেঙে ফেলে। তাদের দাবি এটি দখল বিরোধী অভিযানের অংশ ছিল। আফগানিস্তানের হিন্দুকুশ এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। প্রথমে 6.4 মাত্রা জানালেও পরে 5.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে বলে জানানো হয়। বুধবার ভোররাতে এই ভূমিকম্পের আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির তথ্য অনুযায়ী কম্পনের মাত্রা ছিল 5.9। বাংলাদেশ সময় বুধবার ভোর 4:14 এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 75 কিলোমিটার গভীরে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সেসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, বুধবার ভোরে আফগানিস্তানে 6.4 মাত্রার ভূমিকম্প হয়েছে। এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 121 কিলোমিটার গভীরে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের জেরে ভারতের দিল্লি ও এনসিআর এলাকায় কম্পন অনুভূতের খবর মিলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বহু বাসিন্দা জানিয়েছেন তারা ভোরের দিকে কম্পন টের পেয়েছেন। তবে এই ঘটনায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।